বাবার দাফনের কয়েক ঘন্টা না যেতেই আমার স্বামী জানাজা বাড়ি ছেড়ে চলে গেল কক্সবাজারে, সেই মহিলার সঙ্গে যার সঙ্গে ওর সম্পর্ক আছে। কিন্তু রাত ৩টার সময় মৃত বাবার নাম্বার থেকে একটা মেসেজ এলো, মা এখনই আজিমপুর কবরস্থানে আয়, আর কখনোই তোর স্বামীকে বিশ্বাস করিস না। তখনও আমার গায়ে সেই কালো শাড়িটা, যেটা পরে আমি বাবাকে শেষ বিদায় দিয়েছিলাম। জুতোর নিচে তখনও কবরের ভেজা মাটি লেগেছিল, হাতে লেগেছিল আতর আর কাফনের কাপড়ের গন্ধ। আর আমার স্বামী, সে তখন আনন্দে রাত কাটাচ্ছিল। হাজী সাইফুল ইসলামকে মাটি দেওয়া হয়েছে মাত্র কয়েক ঘন্টা আগে। বাড়ির উঠানে তখনও মিলাদ পড়ছিল হুজুররা। ড্রয়িং রুমে বসে আত্মীয় স্বজন কোরআন তেলাওয়াত করছিল। রান্নাঘর ভরে ছিল গরম চা, বিরিয়ানি আর ধূপের ভারী গন্ধে। পুরো বাড়িটা যেন একটা চাপা কান্নার মধ্যে ডুবেছিল। কিন্তু রাশেদ অপেক্ষা করেনি। সবাইয়ের সামনে সে ভাঙা স্বামীর অভিনয় করেছিল। আমার মাথায় হাত রেখে বলেছিল, নিজেকে সামলাও নীলা, আমি আছি। তার চোখে তখন এমন এক মায়া ছিল, যেটা দেখে যে কেউ ভাবতো এই মানুষটা আমাকে খুব ভালোবাসে। কিন্তু বাবার দাফনের ১ ঘন্টা না যেতেই সে উধাও হয়ে গেল। বের হওয়ার আগে শুধু বলল, জরুরি কাজ আছে চট্টগ্রামে। জরুরি কাজ? শ্বশুরের দাফনের রাতে? আর আধ ঘন্টা পরে ফেসবুকে দেখলাম তানিয়ার স্টোরি। সমুদ্রের পাশে আলোকিত একটা রেস্টুরেন্ট, টেবিলে খাবার সাজানো, দুজনের সামনে জুসের গ্লাস, আর ছবির কোনায় স্পষ্ট দেখা যাচ্ছে রাশেদের হাত তানিয়ার হাঁটুর উপর রাখা। আমার বাবা তখন কবরের ভেতর, আর আমার স্বামী অন্য এক নারীর সঙ্গে হাসছিল। কাঁপতে কাঁপতে আমি ওকে মেসেজ করলাম, আজকের দিনও তুমি আমাকে একা রেখে চলে গেলে? ওপাশ থেকে রিপ্লাই এলো কয়েক সেকেন্ডের মধ্যেই, ড্রামা করো না নীলা, মানুষ মারা গেছে, জীবন তো আর থেমে থাকে না। মেসেজটা পড়ে মনে হলো বুকের ভেতর কেউ পাথর ছুঁড়ে মারলো। আমি তখন বসেছিলাম আমাদের পুরনো রান্নাঘরে। এই রান্নাঘরেই বাবা আমাকে প্রথম দুধ চা বানানো শিখিয়েছিলেন। ফজরের নামাজের পরে এখানেই বসে তিনি কোরআন পড়তেন ধীর গলায়। আর আজও কানে বাজে বাবার শেষ কথাটা, মা, যে মানুষ তোর ভাঙার সময় পাশে থাকে না, তার জন্য কোনো দিন কান্না করিস না, শুধু তার আসল চেহারাটা মনে রাখিস। মা রোকেয়া মারা গেছেন অনেক বছর আগে। আমার 2 ভাই রিয়াদ আর শুভ সারাদিন শুধু সম্পত্তি নিয়ে ব্যস্ত ছিল। কার নামে বাড়ি হবে, কে দোকান নেবে, বাবার পুরোটা গাড়ি কার হবে। আমি খেয়েছি কিনা কেউ জিজ্ঞেসও করেনি। আমার কালো শাড়িটা ঘামে আর চোখের পানিতে ভিজে গিয়েছিল। ঘরের বাতাসে মিশেছিল কফিন তেতো গন্ধ, আগরবাতির দোয়া আর শুকিয়ে যাওয়া গাঁদা ফুলের গন্ধ। রাত 2টা 59 শেষবারের মতো ড্রয়িং রুমের লাইট বন্ধ করলাম। তারপরেই ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আব্বু! এটা কোনো অচেনা নম্বর ছিল না, এটা বাবার নিজের নম্বর, যে ফোনটা আমরা তার মৃত্যুর পর বন্ধ করে দিয়েছিলাম। তার টুপি, তাসবি আর চশমার সঙ্গে আলমারিতে তুলে রেখেছিলাম। কাপা হাতে মেসেজটা খুললাম, মা, এখনই আজিমপুর কবরস্থানে আয়, কাউকে বলবি না, পেছনের গেট দিয়ে ঢুকবি, আর রাশেদকে কখনো বিশ্বাস করিস না। ফোনটা হাত থেকে পড়ে গেল। মনে হলো ঘরের দেয়ালগুলো আমার দিকে এগিয়ে আসছে, এমনকি এসির শব্দটাও হঠাৎ বন্ধ হয়ে গেছে যেন। আমি একবার কল দিলাম, 2বার 3বার, তৃতীয়বারে কলটা রিসিভ হলো, কিন্তু ওপাশে কোনো কথা ছিল না, শুধু কারো ভারী নিঃশ্বাসের শব্দ, যেন কেউ অন্ধকারে দম বন্ধ হয়ে আসা অবস্থায় শুয়ে আছে। আমি মুখ চেপে ধরলাম যাতে চিৎকার না বের হয়। তারপর দ্রুত শাড়ির আঁচল গুছিয়ে নিলাম। ড্রয়িং রুমের টেবিলের উপর রাখা মায়ের পুরনো তসবিটা হাতে নিলাম। রিয়াদকে ফোন করিনি, শুভকেও না, এমনকি পুলিশকেও না। আর রাশেদ, সে তখনও হয়তো ভাবছিল আমি বাসায় বসে কাঁদছি, আর সে নিশ্চিন্তে রাত কাটাচ্ছে তার প্রেমিকার সঙ্গে। গাড়ি চালাতে চালাতে বুঝলাম হাত কাঁপছে আমার। ঢাকার রাস্তা তখন ফাঁকা, শহরটাকে অদ্ভুত মৃত লাগছিল। প্রতিটা সিগন্যাল পার হওয়ার সময় মনে হচ্ছিল কেউ আমার পেছনের সিটে বসে আছে, কেউ নিঃশব্দে তাকিয়ে আছে আমার দিকে। রাত 3:30টার দিকে আমি আজিমপুর কবরস্থানে পৌঁছালাম। সামনের গেট বন্ধ ছিল, কিন্তু পেছনের ছোট্ট গেটটা অল্প খোলা, ঠিক যেমনটা মেসেজে লেখা ছিল। ভেতরে ঢুকতে ভেজা মাটি আর আতরের গন্ধ নাকে এসে লাগলো। চারপাশ নিস্তব্ধ, শুধু দূরে কোথাও কুকুর ডাকছিল। হঠাৎ আবার ফোন কেঁপে উঠল, তোর মায়ের কবরের কাছে যা, পেছনে তাকাবি না। আমার হাঁটু দুর্বল হয়ে যাচ্ছিল, তবুও ধীরে ধীরে হাঁটতে লাগলাম পুরনো কবরগুলোর মাঝখান দিয়ে, ভাঙ্গা শিলালিপি পেরিয়ে, নিভে যাওয়া মোমবাতির পাশ কাটিয়ে। তারপর মায়ের কবরের কাছে গিয়ে আমি এমন কিছু দেখলাম যেটা দেখে আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। রাশেদের গাড়ি কবরস্থানের পেছনের দেয়ালের কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু সে তো কক্সবাজারে থাকার কথা। আমি দ্রুত একটা কবরের আড়ালে লুকালাম। তারপর দেখলাম রাশেদের পাশে একটা লোক দাঁড়িয়ে, লোকটার হাতে মাটি খোঁড়ার সরঞ্জাম। আর রাশেদ নিচু গলায় বলল, নীলা আসার আগেই বাক্সটা বের করতে হবে। আমার বুকের ভেতর রক্ত যেন জমে গেল। কোন বাক্স? বাবা কবরস্থানে কি লুকিয়ে রেখেছিলেন? আর রাশেদ কেন মাঝরাতে এখানে ফিরে এসেছে? আমি নিঃশ্বাস আটকে তাদের দিকে তাকিয়ে রইলাম। আর ঠিক তখনই আমার ফোনে আবার নতুন একটা মেসেজ ভেসে উঠল, ওদের বিশ্বাস করিস না মা, ওরা তোকে মেরে ফেলতেও পারে।